আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনের কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো তো কি বলছে, মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়? মাইটোসিস কোষ বিভাজন। এখন কোষ বিভাজন আমাদের তিনটা পদ্ধতিতে হইতে পারে, অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। ওই যে মাইটোসিস যেটা আমি বললাম, এটা হচ্ছে আমাদের উন্নত শ্রেণীর জীবে দেহকোষ গঠনের ক্ষেত্রে আমরা দেখতে পাই। উন্নত শ্রেণীর জীবে দেহকোষ গঠনের ক্ষেত্রে আমরা মাইটোসিস কোষ বিভাজনটা দেখতে পাই। এখন মাইটোসিস কোষ বিভাজন আবার 5টা ধাপে সম্পন্ন হয়। কি কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই যে এখানটায় দেখো প্রোফেজ, তারপরে প্রোমেটাফেজ একটা আছে, প্রোমেটাফেজ, এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বারে হচ্ছে তোমার মেটাফেজ, তারপরে অ্যানাফেজ, টেলোফেজ। এই 5টা ধাপ অবশ্যই তোমার সিরিয়ালে মনে রাখা লাগবে। 1 নাম্বার ধাপ আমি যদি বলি তাহলে তুমি প্রোফেজ ধাপটা বুঝবা, 2 নাম্বার বললে প্রোমেটাফেজ, তারপরে 3 মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে এই 5টা ধাপে আমাদের মাইটোসিস যে প্রক্রিয়াটা এটা সম্পন্ন হচ্ছে। তার ভিতরে প্রোফেজ, এখানে আবার আরও 5টা উপধাপ সম্পন্ন হয়, লেপটোনিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এই 5টা উপধাপ তোমাদের এসএসসি লেভেলে নাই, কিন্তু ইন্টারমিডিয়েটে গেলে তোমরা এই 5টা উপধাপ পাবা। এখন এই উপধাপ 5টা যেহেতু প্রোফেজের ভিতরে সম্পন্ন হচ্ছে, এজন্য কিন্তু প্রোফেজটা সম্পন্ন হইতে অনেক বেশি সময় লাগে। দেখো মানে প্রোফেজ যখন শেষ হবে, শেষ হওয়ার আগে তোমার ওর ভিতরে এই 5টা উপধাপ সম্পন্ন হওয়া লাগতেছে। তাহলে প্রোফেজটাকে আমরা দেখবো হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী একটা পর্যায়। কি জন্য দীর্ঘস্থায়ী পর্যায়? দীর্ঘস্থায়ী এই জন্য কারণ ওর ভিতরে আরো 5টা উপধাপ সম্পন্ন হচ্ছে। উপধাপগুলোর নাম কি কি? লেপটোনিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এখন আমাদের প্রশ্নে জানতে চাইছে কি, কোষ বিভাজনে কোন ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়। এখন নিউক্লিয়াস আকারে বড় হবে, এটা আমাদের বইয়ে হুবহু একটা লাইন লিখে দেওয়া আছে। দেখো তো এই জায়গাটা প্রোফেজের শুরুর দিকে আমি পড়তেছি, একটি মাইটোসিসের, এটি হচ্ছে মাইটোসিসের প্রথম ধাপ। ওই যে আমি বলছি 1 নাম্বার ধাপ বললে তোমাকে অবশ্যই প্রোফেজ বুঝতে হবে। এই যে প্রোফেজ, এই পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। পাইলাম, হুবহু লাইনটা পাইলাম। নিউক্লিয়াস আকারে বড় হচ্ছে কখন? প্রোফেজ ধাপে। এই ধাপটা হচ্ছে প্রথম ধাপ এবং দীর্ঘস্থায়ী ধাপ। তাহলে এই যে প্রোফেজ ধাপটাতে নিউক্লিয়াস আকারে তুলনামূলক বড় হবে। তাহলে আমাদেরকে এখানে কি জিজ্ঞেস করলো যে মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়? নিউক্লিয়াস আকারে বড় হবে কখন? প্রোফেজ ধাপটাতে। আর নিউক্লিয়াস আকারে বড় হয় এবং ওলাসের ঘটনা যদি আমি বলি, নিউক্লিয়াস আর ওলাস কিন্তু আলাদা জিনিস, এই দুইটাকে হচ্ছে গোলায় ফেলায়ও না। এই যে নিউক্লিয়াস হচ্ছে তোমার এরকম মেমব্রেন থাকবে, ঘন কালো একটা বস্তু থাকবে, এরপরে সুতার মতো কিছু অংশ এবং কিছু ধাত্র থাকতেছে, এই পুরাটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এর ভিতরে আমি দেখো ঘন যে বস্তুটা আঁকলাম, ঘন কালো যে বৃত্তাকার বস্তুটা, এটা হচ্ছে আমাদের নিউক্লিওলাস। ওলাস আর নিউক্লিয়াস কিন্তু এক না। সেক্ষেত্রে নিউক্লিয়াস আকারে বড় থাকবে প্রোফেজের ক্ষেত্রে। প্রোমেটাফেজে কি হবে? নিউক্লিওলাসটা, এই যে ঘন কালো বস্তুটা আস্তে আস্তে বিলুপ্ত হইতে থাকবে এবং মেটাফেজে গেলে একদম বিলুপ্ত হয়ে যাবে। মেটাফেজে কি হবে? নিউক্লিওলাসটা একদম ভ্যানিশ হয়ে যাবে। এরপরে অ্যানাফেজ ধাপে কি হবে? অ্যানাফেজে হচ্ছে আমরা ক্রোমোজোমগুলোকে ভি, এল, জে, আই এর মতো আকার ধারণ করতে দেখি। এইগুলো কিন্তু আলাদা আলাদা নাম আছে, ওগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর টেলোফেজ হচ্ছে সর্বশেষ ধাপ, যে ধাপটাতে কি হবে? 2টা অপত্য কোষ সৃষ্টি হয়ে যাবে, যেটা আমাদের উদ্দেশ্য। মাইটোসিস কোষ বিভাজনের উদ্দেশ্য হচ্ছে একটা মাতৃকোষ থেকে 2টা অপত্য কোষ তৈরি করা, যেটা তৈরি হবে হচ্ছে টেলোফেজে। তাহলে নিউক্লিয়াস আকারে বড় প্রোফেজ, এটা আমরা বুঝতে পারলাম। এরপরে 2 নাম্বার প্রশ্নটা কি বলছে দেখো তো, মিওসিস কোষ বিভাজনে। মিওসিস কিন্তু আরেকটা কোষ বিভাজন, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, 3টা কোষ বিভাজনের কথা আমরা বলছি। তার ভিতরে মিওসিস হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন, যেখানে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়। মাতৃকোষে যতটুকু ক্রোমোজোম থাকার কথা ওর তুলনায় ক্রোমোজোম সংখ্যা কমে যায়। সেক্ষেত্রে দেখো এরকম হয়, একটা মাতৃকোষ, এখান থেকে 2টা অপত্য কোষ তৈরি হবে। এই জায়গাটায় কি হবে? হ্রাসমূলক বিভাজন ঘটবে। এখন এইখানে যতটুকু ক্রোমোজোম আছে, এখানে মাতৃকোষে ধরো 2n সংখ্যক ক্রোমোজোম, ওর অর্ধেক হয়ে যাবে এখানে n সংখ্যক। এরপরে এখান থেকে আরো 2টা কোষ তৈরি হবে, এখানে আবার হবে সমীকরণিক কোষ বিভাজন, যেটা হচ্ছে মাইটোসিসের সমান। তাহলে এইখানে যেই 2টা কোষ তৈরি হবে, দেখো 2টা 4টা, এইখানেও n থাকবে, n n n। তাহলে প্রথমে কি হইল? হ্রাসমূলক কোষ বিভাজন ঘটলো, এরপরে সমীকরণিক কোষ বিভাজন।
তাহলে মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন ঘটছে। হ্যাঁ, কম্পেয়ার কিসের ভিতরে করব? এই যে মাতৃকোষটা, এটা হচ্ছে মাতৃকোষ, আর এটা হচ্ছে অপত্য কোষ, নতুন সৃষ্ট অপত্য কোষটা, এই দুইজনের ভিতরে কম্পেয়ার করব। তাহলে আলটিমেটলি আমরা কি পাইলাম? এই যে মাতৃকোষ আর এই যে অপত্য কোষ, মাতৃকোষের ক্রোমোজোম থেকে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক। অর্ধেক দেখো, এই যে 2n ছিল, হাফ করো, 2 দিয়ে ভাগ করে দিলে 2 2 কাটা, থাকতেছে হচ্ছে n। তাহলে ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন ঘটলো? হ্যাঁ, ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন ঘটছে। হ্যাপ্লয়েড সংখ্যক গ্যামেট তৈরি হইলো। হ্যাপ্লয়েড কি জিনিস? হ্যাপ্লয়েড হচ্ছে এক প্রস্থ ক্রোমোজোম। দেখো তো এখানে ক্রোমোজোম কয়টা আছে? এক প্রস্থ। আর যদি 2n থাকতো তখন বলতাম দুই প্রস্থ ক্রোমোজোম বা ডিপ্লয়েড, আর যদি 3n থাকতো তাহলে বলতাম ট্রিপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড। তাহলে এই যে দেখো মিওসিস কোষ বিভাজনে আমরা গ্যামেটগুলো যে পাইছি, এই যে অপত্য কোষগুলো, এগুলোকে আমরা তখন গ্যামেট বলি, কারণ এই মিওসিস কোষ বিভাজনটা হচ্ছে তোমার জনন কাজে সাহায্য করে। জনন কাজে সাহায্য করলে গ্যামেট প্রয়োজন। আমরা জানি যৌন জননের ক্ষেত্রে তোমার পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট মিলিত হয়ে নিষেক প্রক্রিয়া সম্পন্ন করবে, তাহলে গ্যামেট তৈরি হলো। এই অপত্য কোষগুলোকে আমরা তখন গ্যামেট বলতেছি মিওসিসের ক্ষেত্রে। হ্যাপ্লয়েড সংখ্যক গ্যামেট তৈরি হলো। হ্যাঁ, হ্যাপ্লয়েড সংখ্যক গ্যামেট আমরা দেখতে পাইলাম। তাহলে এই যে গ্যামেট জনন কোষে তৈরি হচ্ছে বা জনন কাজে সাহায্য করতেছে, এই মিওসিস কোষ বিভাজন কিন্তু তোমার দেহ গঠনে সাহায্য করে না, এটা কি করে? আমাদের জনন কাজে সাহায্য করে, গ্যামেট তৈরি করে, আমাদের প্রজননে সাহায্য করে। সেক্ষেত্রে জীবের দৈহিক বৃদ্ধি সাধন করে না, দেহকোষে তো মাইটোসিস ঘটে, মিওসিস না। দেহকোষে কোনটা ঘটবে? এখানে ঘটবে হচ্ছে আমাদের মাইটোসিস ঘটে। তাহলে মিওসিসের ক্ষেত্রে আমরা এটা বলতে পারবো না। 1 আর 2 নাম্বারটা তাহলে এই জায়গাটা সঠিক, তাই না? তাহলে এটা। এরপরে চলো যাই, নিচের চিত্রের আলোকে 3 আর 4 নাম্বার প্রশ্নের উত্তর দিতে বলছে। চিত্রটা কি? কোষ বিভাজন দেওয়া আছে, তাই না? একটা মাতৃকোষ থেকে 2টা বাবুকোষ তৈরি হয়েছে, আর ওখানে একটা মাতৃকোষ থেকে 4টা বাবুকোষ তৈরি হয়েছে। তাহলে তুমি এখানে বুঝতে পারতেছো, একটা থেকে 2টা যখন তৈরি হবে তখন এটাকে আমরা বলবো মাইটোসিস, আর যখন একটা মাতৃকোষ থেকে 4টা অপত্য কোষ তৈরি হবে, দেখো 1টা 2টা 3টা 4টা, আলটিমেট রেজাল্ট কি? একটা থেকে 4টা পাচ্ছি, এটাকে আমরা বলবো হচ্ছে মিওসিস। মাইটোসিস আর মিওসিস কোষ বিভাজন দিয়ে দিছে। এরপরে কি জিজ্ঞেস করছে? এই চিত্রের কোষ বিভাজনে, তার মানে মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে কি হবে দেখি তো। মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে মাতৃকোষ ও নতুন সৃষ্ট কোষ সমগুণ সম্পন্ন হয়। ইয়েস, মাতৃকোষ আর নতুন সৃষ্ট কোষ, এই যে এরকম না, একটা মাতৃকোষ আর এখানে আরো 2টা অপত্য কোষ তৈরি হয়েছে। এখানে 2n সংখ্যক ক্রোমোজোম থাকলে এখানেও 2n, এখানেও 2n, মানে সেম বৈশিষ্ট্য সম্পন্ন হবে। আমরা জানি ক্রোমোজোম হচ্ছে বংশগতির ধারক ও বাহক। ক্রোমোজোম কিন্তু বৈশিষ্ট্যগুলো নিয়ে আসে। দেখো তুমি যদি মানে তোমার দিকেই তাকাও বা যে কোনো জীবের দিকে তাকাও, তাহলে আমরা কি দেখব? যে ওই জীবগুলা কিন্তু কিছু বৈশিষ্ট্য মা থেকে আসে, কিছু বৈশিষ্ট্য বাবা থেকে আসে, এরকম বৈশিষ্ট্যের কম্বিনেশনেই হচ্ছে নতুন জীবটা তৈরি হয়। সেক্ষেত্রে এই যে নতুন জীব, ওর ভিতরে মা বাবা দুইজনের বৈশিষ্ট্যই আছে, একদম হুবহু মাতৃগুণ সম্পন্ন কিন্তু হচ্ছে না, বা হুবহু একজনের মতো হচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি দেখব? মিওসিসের ক্ষেত্রে এই ঘটনাটা দেখব। কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে কি হবে? তোমার নতুন যে কোষ 2টা, ওদের বৈশিষ্ট্য হুবহু মাতৃকোষের সমান হবে। যেমন তোমার হাতের যে কোষগুলা, এই জায়গার সবগুলা কোষ তোমার সমগুণ সম্পন্ন, একরকম দেখতে, সবগুলা একই কাজ করবে, ভিতরে স্ট্রাকচারও সেম। তাহলে দেহকোষ গঠনে এই যে আমাদের বডি স্ট্রাকচারগুলা, এটা গঠিত হচ্ছে যে কোষগুলোর মাধ্যমে, ওই কোষগুলো সব সেম। তাহলে মাতৃকোষ আর নতুন সৃষ্ট কোষ সমগুণ সম্পন্ন হবে। ইয়েস, কিন্তু সমগুণ সম্পন্ন হওয়ার একটা কারণ হচ্ছে এখানে ক্রোমোজোমের বিভাজনও একবার হয়, নিউক্লিয়াসের বিভাজনও একবার হয়, সাইটোপ্লাজমের বিভাজনও একবার হয়, এবং এই বিভাজনটা একদম সমান হয়, ভারসাম্যটা বজায় থাকে। এজন্য আমরা সমগুণ সম্পন্ন পাইলাম। এরপরে নতুন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক না, ক্রোমোজোম তো এই যে 2n মাতৃকোষের সমান। এখানে যে অর্ধেক বলে দিছে, অর্ধেক বলার কারণে আমরা এটা নিব না। যদি সমান বলে দিত তাহলে আমরা এটা নিতাম মাইটোসিসের ক্ষেত্রে। কিন্তু এই বৈশিষ্ট্যটা এখন মিওসিসে চলে গেছে। মিওসিস তো আমরা এখানে নিব না, আমাদেরকে বলছে এ চিত্র। ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়। ইয়েস, ক্রোমোজোমও একবার বিভাজিত হয়, নিউক্লিয়াসও একবার বিভাজিত হয়, সাইটোপ্লাজমও একবার বিভাজিত হয়। সব কিছু একবার বিভাজিত হয় বলে এটাকে কিন্তু সমীকরণিক কোষ বিভাজনও বলা যায়। এই যে মাইটোসিস, এটাকে কিন্তু সমীকরণিক কোষ বিভাজন বলা যায়। তাহলে এই অপশনটা এখানে সঠিক, 1 আর 3 নাম্বারটা সঠিক। তাহলে যাবে খ, 1 আর 3 নাম্বারটা এই জায়গাটা সঠিক।
এরপরে চলো 4 নাম্বার প্রশ্নটা কি বলছে দেখো তো, বি চিত্রের বিভাজন এ চিত্রের বিভাজন থেকে ব্যতিক্রম কিন্তু কেন? বি চিত্রটা কি ছিল? এটা ছিল হচ্ছে আমাদের মিওসিস, বি ছিল মিওসিস এবং এ ছিল মাইটোসিস, মাইটোসিস মাইটোসিস আর মিওসিস। এবার চলো তাহলে আমরা ভিতরে দেখি অপশনগুলো কি বলছে। বিতে নিউক্লিয়াসের বিভাজন একবার হলেও, বি হচ্ছে মিওসিস, মিওসিসে নিউক্লিয়াসের বিভাজন একবার হয় না, নিউক্লিয়াসের বিভাজন মিওসিসের ক্ষেত্রে হয় হচ্ছে 2 বার, নিউক্লিয়াসের বিভাজন মিওসিসের ক্ষেত্রে 2 বার হয়, কিন্তু এখানে বলছে বিতে নিউক্লিয়াসের বিভাজন একবার, উল্টা বলছে কথাটা, এতে হয় একবার বিতে হয় 2 বার, তাহলে এই অপশনটা আমরা এখানে বাদ দিতে পারবো। যদি ঘুরাই লিখতো কথাটা তখন সঠিক ছিল। দেখো এখানে ভুলটা লেখা আছে, তোমাকে সঠিকটা কিন্তু ধরতে পারা লাগবে, এতে ঘটবে একবার আর বিতে ঘটবে হচ্ছে 2 বার, তাহলে এই অপশনটা বাদ। বি জীবের গুণগত স্থিতিশীলতা বজায় রাখলেও এ বৈচিত্র্য সৃষ্টি করে, এ হচ্ছে মাইটোসিস। একটু আগে আমি বলছি দেখো আমাদের হাতে যে যতগুলা কোষ আছে সবগুলা কোষ সমান বৈশিষ্ট্য সম্পন্ন একরকম, কিন্তু ওই যে গ্যামেট, একটা গ্যামেট বাবা থেকে আসতেছে একটা গ্যামেট মা থেকে আসতেছে, ওইখানে তোমার নতুন যে জীবটা তৈরি হবে ওই জীবটার ভিতরে কিন্তু বাবা মা দুইজনের বৈশিষ্ট্যই থাকতেছে, তাহলে বৈচিত্র্য সৃষ্টি হইল কোথায়? মিওসিসের ক্ষেত্রে, বি হচ্ছে মিওসিস। তাহলে বি জীবের গুণগত স্থিতিশীলতা বজায় রাখে, আসলে কি রাখে না, তো ও তো বৈচিত্র্য সৃষ্টি করে, তাহলে এই কথাটাও এখানে উল্টা লিখছে, এ কি করবে? স্থিতিশীলতা বজায় রাখবে, আর বি কি করবে? বৈচিত্র্য সৃষ্টি করবে। এখানে যেহেতু কথাটা উল্টা লিখছে তাহলে আমরা এই অপশনটাও বাদ দিয়ে দিব। এরপরে গ নাম্বার দেখো, বি দেহকোষে সংঘটিত হয়, মিওসিস কি দেহকোষে সম্পন্ন হয়? একদম প্রথম এমসিকিউটাতেই তো আমি বললাম যে মাইটোসিস কোষ বিভাজন দেহকোষে সম্পন্ন হয় আর মিওসিস কোষ বিভাজন জনন কোষে সম্পন্ন হয়, তাহলে মিওসিসকে ওরা লিখছে দেহকোষে, এটা উল্টা লিখছে, এ ঘটে দেহকোষে বি ঘটে হচ্ছে জনন মাতৃকোষে, তাহলে এইখানেও উল্টা লিখলো, এই অপশনটাও আমাদের বাদ, অপশন আছেই আর একটা, তাহলে এটাই উত্তর, কিন্তু তবু আমরা এটা একটু পড়ি। বিতে সৃষ্ট অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা এ এর অর্ধেক, কি বললো? এ তার মানে মিওসিসের ক্ষেত্রে, সরি এ মানে হচ্ছে মাইটোসিসের ক্ষেত্রে 2n, এখান থেকে কি হইল 2n সংখ্যক অপত্য কোষ তৈরি হইল, কিন্তু এই যে মিওসিসের ক্ষেত্রে কি হবে? 2n থেকে তোমার 4টা অপত্য কোষ তৈরি হবে, ওরা সবাই হবে n সংখ্যক, তাহলে n এই 2n এর অর্ধেক না, দেখো 2n কে যদি আমি হাফ করি 2 2 কাটা n চলে যাচ্ছে, তাহলে বিতে সৃষ্ট অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, মিওসিসে সৃষ্ট অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে n n n ছোট হাতের n, যেটা এ এর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক, এতে আছে 2n এখানে n, তার মানে অর্ধেক, ইয়েস, তাহলে ঘ নাম্বারটা হচ্ছে আমাদের এখানে উত্তর। দেখো তো একটা প্রশ্নের একটা উত্তর আছে, আমি কিন্তু ওই প্রশ্ন পড়ে উত্তরটা দাগায়ও পরের প্রশ্নে চলে যেতে পারতাম, কিন্তু আমি কি করছি বাকি অপশনগুলো নিয়েও একটু ঘাটাঘাটি করছি, সেক্ষেত্রে এমসিকিউ সলভ করার সুন্দর একটা প্রসেস হচ্ছে এটা, যে তুমি এমসিকিউর উত্তরটা পড়েই পরের প্রশ্নটা চলে যাও না, একটু অন্য অপশনগুলো নিয়েও ঘাটাঘাটি করো, যাতে প্রশ্নটা ঘুরায় পেঁচায় দিলেও যাতে তুমি ওটা অ্যান্সার করতে পারো, অথবা সুন্দর একটা প্রিপারেশন নেওয়ার জন্য। আমি তো এখানে মাত্র 4টা সলভ করলাম, সেক্ষেত্রে তুমি যখন ঘরে সেলফ অ্যানালাইসিস করতে যাবা বা সেলফ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে এই প্রসেসটা একটু মাথায় রাখিও, তুমি দেখবা যে বা এমসিকিউতে তুমি বস হয়ে যাচ্ছ, এমসিকিউতে আর কেউ তোমাকে হারাইতে পারবে না। আশা করি বুঝাইতে পারছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ সবাইকে।